একটি স্বাভাবিক শহর যেখানে সবকিছু শুরু হয় একটি সাধারণ দিনের মতো, কিন্তু কেউ কল্পনাও করতে পারেনি যে মুহূর্তের মধ্যেই সবকিছু একদম বদলে যাবে। কারণ হঠাৎ করেই পুরো শহরে ছড়িয়ে পড়ে ভয়ানক এক ভাইরাস, যেই ভাইরাসের ফলে মুহূর্তের মধ্যেই চেনা মানুষগুলো বদলে যায়। কারণ দেখতে দেখতে শহরের মানুষেরা পরিণত হতে থাকে ভয়ানক জম্বিতে। আর পরিস্থিতি এতটাই ভয়ানক হয়ে ওঠে যে প্রিয় মানুষের জন্য চোখের পানিটুকু ফেলার মতো সময় ছিল না। কারণ এই শহরে এখন কোথাও থামলেই মৃত্যু নিশ্চিত। আমরা তো প্রতিনিয়ত অনেক ধরনের জম্বি মুভির গল্প দেখে থাকি, কিন্তু আজকের এই গল্পটি শুধু জম্বিদের আতঙ্ক নয়, বরং এটা আপনজনকে হারানোর কষ্ট, এক ভাইয়ের জন্য তার বোনের লড়াই, আর শেষ পর্যন্ত বেঁচে থাকার এক অপরাধবোধের গল্প। তাই এই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি জায়গাতে রয়েছে জম্বি এবং অনেক বেশি ইমোশন। তাহলে চলুন ঘুরে আসা যাক ভয়ানক এক জম্বিদের শহরের গল্প থেকে। তো গল্পটি শুরু হয় ইন্দোনেশিয়ার একটি দূরের পাহাড়ি অঞ্চলে। এখানে একটি কোম্পানি গড়ে তোলা হয়েছিল। কোম্পানির মেয়র এখানে মিডিয়ার সামনে বলে যে সে গরিব অসহায় মানুষদের কর্মসংস্থান এবং থাকার ব্যবস্থা করার জন্য এই কোম্পানিটি পরিচালনার দায়িত্ব নিয়েছে। তবে আসলে মূলত সে ইলেকশনের ভোটে জেতার জন্য নিজের ভালো কাজগুলোকে এভাবে রিপ্রেজেন্ট করছিল, আর সে চাইছিল তারপরে তার ছেলে যেন কোম্পানির মেয়র হয়ে যায়। কিন্তু আসলে এই ভালো মানসিকতার আড়ালে লুকিয়েছিল তার অন্যরকম একটি চেহারা। কারণ তারই কন্ট্রোলে থাকা আরেকটি কোম্পানিতে শ্রমিকরা হরতাল করছিল, কারণ গত 2 মাস ধরে তাদেরকে বেতন দেয়া হয়নি। সেই কোম্পানিতে আবার মায়া নামের একজন ওয়ার্কার ছিল। সে বুঝে গিয়েছিল যে সুপারভাইজার আসলে মিথ্যে কথা বলছে, কিন্তু সে এখানে কোনো প্রতিবাদ করে না, কারণ পরিবারের খরচ চালানোর জন্য এই চাকরিটা তার কাছে খুবই প্রয়োজন। কিন্তু তার ছোট ভাই আদি বুঝে গিয়েছিল যে এখানে থাকলে সে কখনোই ভালো কিছু করতে পারবে না, কারণ প্রায় সব কোম্পানি ছিল মেয়রের আন্ডারে। এই বিষয়ে আদি তার বোনকে বললে তার বোন কোনো রেসপন্স করে না। এজন্য আদি তার একজন ফ্রেন্ডের সাথে ডিসকাস করে অন্য শহরে চলে যাওয়ার জন্য সমস্ত ব্যবস্থা করে ফেলে, যাতে করে সেখানে গিয়ে সে ভালো কোনো কাজ করতে পারে। কিন্তু সে জানত না যে কেউ একজন তার দিকে নজর রাখছে। এবার পরের দিন রাতে শহরে পৌঁছে তারা দুজন একটি অন্ধকার গলি দিয়ে হাঁটছিল। এমন সময় কয়েকজন এসে তাদের উপর আক্রমণ করে বসে এবং তাদেরকে অজ্ঞান করে একটি ট্রাকে উঠিয়ে সেখান থেকে নিয়ে যায়। সেই ট্রাকে আরও বেশ কিছু ছেলেরা ছিল, যাদেরকে সেই লোকগুলো তুলে নিয়ে যাচ্ছিল। আর বন্দি করা সবার হাতেই তারা একটি রেড ব্যান্ড পরিয়ে দিয়েছিল। ট্রাকটি তাদের সবাইকে নিয়ে একটি নির্জন পাহাড়ি ক্যাম্পে চলে যায়। আর পরের দিন পায়ের ভারী বুট দিয়ে পাড়িয়ে একটি লোক সকলকে ঘুম থেকে ওঠায় এবং সে সবাইকে বলে, আজ থেকে এটাই তোদের কাজের জায়গা, ভুল করেও এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করবি না। এরপর জন নামের একজন আদি এবং তার বন্ধুকে বলে, এখানে আমাদেরকে দিয়ে ইলিগেল কাজ করানো হয়। আমরা যদি বেঁচে থাকতে চাই তাহলে মাথা নিচু করে তাদের সব অর্ডার মেনে চলতে হবে। এবার কিছুক্ষণ পর তারা সবাই কাজ করতে শুরু করে দেয়। তাদেরকে দিয়ে অনেক কষ্টের কাজ করানো হতো, আর কাজের সামান্য ভুল হলেই তাদের উপর টর্চার করা হতো। এরপর দুপুরে সবাই যখন লাঞ্চ করছিল, আদি তখন জনের কাছে জানতে চায় যে এর আগে এখান থেকে কেউ পালিয়ে গিয়েছে কিনা। জন এই ব্যাপারে যখনই বলতেই যাবে তখনই সেখান থেকে দুজন মানুষ গার্ডের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু সঙ্গে সঙ্গে গার্ড সহ প্রায় সবার ফোকাস তাদের দিকেই চলে যায়। এই সুযোগে জন সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু এমন সময় একজন গার্ড তাকে ছুরি দিয়ে আঘাত করে বসে। এটা দেখে আদি আর তার বন্ধু গার্ডকে মেরে জনকে নিয়ে জঙ্গলের ভেতরে পালিয়ে যায়। তখন অন্যান্য গার্ডরা তাদেরকে ধরার চেষ্টা করছিল, কিন্তু তারা সবার চোখকে ফাঁকি দিয়ে একটি গাছের আড়ালে লুকিয়ে পড়ে। সেখানে তারা একটি বড় লাল রঙের ফুল দেখতে পায়। জন তখন সেই ফুলটির রস নিয়ে তার ক্ষতস্থানে লাগিয়ে দেয় এবং প্রচণ্ড ব্যথায় সে চিৎকার করে ফেলে। এতে আশেপাশের গার্ডরা চিৎকার শুনে তাদেরকে ধরে ফেলে। আদির বন্ধু তখন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে একজন তাকে গুলি করে দেয়, যার ফলে আদির বন্ধু সেখানেই মারা যায়। এরপর তারা আবারও জন আর আদিকে ক্যাম্পে ফিরিয়ে এনে বন্দি করে রাখে। আর কিছুক্ষণ পর আদি দেখতে পায় যে জনের ক্ষতস্থানটি কেমন যেন হয়ে যাচ্ছে আর তার শরীর ভয়ঙ্করভাবে মুভ করছে। তবে এমন সময় সেখানে একজন গার্ড এলে জন তাকে কামড় দিয়ে দেয়। এই জন্য গার্ডটি রেগে গিয়ে তাকে মেরেই ফেলে, আর এদিকে তার লাশটি দাফন করার জন্য ফোর্স করতে থাকে। বাধ্য হয়ে আদি তখন জনের লাশটি দাফন করে দেয়। কিন্তু ফেরার সময় সে দেখতে পায় যে হঠাৎ মাটির ভেতর থেকে ভয়ঙ্করভাবে জন হাত বের করে ফেলে এবং কিছুক্ষণ পর সে নিজেই মাটি থেকে বেরিয়ে জঙ্গলের দিকে দৌড়ে চলে যায়। এটা দেখে আদি ভীষণ ভয় পেয়ে যায় এবং গার্ডকে সবকিছু বলতে থাকে। কিন্তু গার্ড মনে করছিল যে আদি অভিনয় করছে, এজন্য তার গলায় ছুরি ধরে তারা আবার তাকে ক্যাম্পে নিয়ে যায়। এদিকে মায়া সমস্ত জায়গাতে তার ভাইকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছিল, আর নদীতে সে একটি লাশ পাওয়ার খবর পেয়ে দৌড়ে সেখানে ছুটে যায় এবং দেখতে পায় যে লাশটি আসলে তার ভাইয়ের নয়। এতে যেন তার মাঝে একদম প্রাণ ফিরে আসে। কিন্তু কোথায় আছে তার ভাই? মায়া এটা নিয়ে অনেক দুশ্চিন্তায় ছিল। তো
তো সেখানে মায়ের সাথে রিয়ন নামের একজন জার্নালিস্টের পরিচয় হয়। কিছুক্ষণ আগে রিয়ন মেয়রের ইন্টারভিউ নিয়ে বুঝে গিয়েছিল যে তার কথাগুলো মোটেও বিশ্বাসযোগ্য নয়, তাই সে মেয়রের আসল পরিচয় সবার সামনে তুলে ধরতে চাইছিল। রিয়ন তখন মায়ের সাথে কথা বলে মায়ের কাছে এই ব্যাপারে সাহায্য চায়, আর সে তাকে বলে যে কোনো প্রয়োজনে সে যেন তার সাথে যোগাযোগ করে। এবার কিছুক্ষণ পর মায়া হসপিটালে একটি লাশ শনাক্ত করার জন্য যায়। সেখানে গিয়ে সে দেখতে পায় যে লাশটি তার ভাইয়ের বন্ধুর। এটা দেখে সে আরও চিন্তিত হয়ে পড়ে, কারণ তারা দুজন একসাথেই বাসা থেকে বেরিয়েছিল। এরপর সে দ্রুত পুলিশকে সবকিছু খুলে বলে, কিন্তু পুলিশের রিয়েকশন দেখে সে বুঝতে পারে যে তারা এই কেসটির বিষয়ে খুব একটা সিরিয়াস নয়। এজন্য সে সাহায্যের জন্য রিয়নের কাছে চলে যায়। এদিকে দেখা যায় ক্যাম্পের গার্ড আবারও ভারী বুট দিয়ে পাড়িয়ে সবাইকে ঘুম থেকে তুলছে, আর আদি তখন ঘুম থেকে উঠে চুপচাপ সবার সাথে কাজ শুরু করে দেয়। এমন সময় সে ট্রাকে দুজনের লাশ দেখতে পায়। তারা মূলত আগের রাতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। এরপর আদি এখানে লক্ষ্য করে যে একজন গার্ডের পা থেকে রক্ত পড়ছে। তখন তার মনে পড়ে যায় যে এই গার্ডের পায়ে তো জন কামড় দিয়েছিল। এরপর গার্ডটি যখন তার প্যান্ট কিছুটা উঁচু করে, তখন সে জনের ক্ষতস্থানের মতো ঠিক সেম চিহ্ন দেখে ঘাবড়ে যায়। এমন সময় অন্য একজন দৌড়ে এসে খবর দেয় যে জনের লাশ আর সেখানে নেই। আদি তখন বলে ওঠে যে সে আগেই বুঝতে পেরেছিল যে জনের লাশের মধ্যে কিছু একটা হয়েছে। জন হয়তো একটি জম্বি হয়ে গিয়েছে, আর জন যেহেতু তোমাকেও আক্রমণ করেছিল, তার মানে তুমিও হয়ে যাবে। একথা শুনে সেই গার্ডটি রেগে গিয়ে আদিকে মারতে শুরু করে। আদিও তখন গার্ডটির উপর উল্টো অ্যাটাক করে দেয়। এতে করে তাদের দুজনের মধ্যে প্রচণ্ড ফাইট শুরু হয়ে যায়। এমন সময় সেখানে রেগে গিয়ে ক্যাপ্টেন এসে দুজনকে থামিয়ে সবাইকে যার যার জায়গায় পাঠিয়ে দেয়। এরপর রাতের বেলা আদি দেখতে পায় যে সেই গার্ডের বডিও অদ্ভুতভাবে কাঁপছে, ঠিক যেমনটা জনের হয়েছিল। তার চোখগুলো একদম লাল হয়ে যায়। আদিকে দেখতে এসে রেগে গিয়ে ভয়ঙ্করভাবে তার দিকে এগিয়ে যেতে থাকে। এমন সময় অন্য একজন গার্ড পেছন থেকে তাকে ডাক দেয়। এতে ইনফেক্টেড গার্ডটি রেগে গিয়ে তাকে মেরে সেন্সলেস করে ফেলে এবং আবারও আদির দিকে এগিয়ে যায়। আদি বুঝতে পারে যে গার্ডটি পুরোপুরি জম্বি হয়ে গিয়েছে। এজন্য সে প্রচণ্ড ভয় পেয়ে অন্যদেরকে চিৎকার করে ডাকতে শুরু করে। গার্ডটি তখন কাঠের দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। সেখানে আদি সহ অন্য সবাইকে আটকে রাখা হয়েছিল। সবাই তখন ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। অন্য একজন গার্ড তখন সেখানে এসে দেখতে পায় যে ওই ইনফেক্টেড গার্ডটি মাটিতে পড়ে আছে। আর যখন সে তাকে ডাকতে যায়, তখনই গার্ডটি হঠাৎ করে তার ভয়ঙ্কর সাদা হয়ে যাওয়া দুটো চোখ খুলে ফেলে এবং সেই গার্ডকেও আক্রমণ করে বসে। ফলে কিছুক্ষণ পর সেই গার্ডটিও জম্বি হয়ে যায়। তখন সেখানে এক এক করে অন্য গার্ডরাও ছুটে আসে। আদি তখন তাদেরকে আটকানোর চেষ্টা করছিল, কিন্তু তারা তার কোনো কথা না শুনে সেখানে চলে যায়। আর এখানে জম্বিরা যাদেরকে কামড় দিচ্ছিল, তারাই আবার জম্বি হয়ে যাচ্ছিল। সিচুয়েশন কন্ট্রোল করার জন্য তারা জম্বিগুলোকে আটকানোর চেষ্টা করে। আদি নিজেও কিছু জম্বিদের সাথে ফাইট করছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সে সেন্সলেস হয়ে যায়। আর তার সেন্স ফিরে এলে সে দেখতে পায় যে ক্যাপ্টেন এবং অন্যান্য গার্ডরা তাকে ঘিরে রেখেছে। তারা তখন তাকে জম্বিগুলোর বিষয়ে প্রশ্ন করে। আদি তখন তাদেরকে বলে, আমি একটি বিষয় বেশ ভালোভাবে লক্ষ্য করেছি। জম্বিদের উইক পয়েন্ট হচ্ছে তাদের ঘাড়, কারণ জন যখন ওই গার্ডটির পায়ে কামড় দিয়েছিল, তখন সে খুবই আস্তে আস্তে জম্বি হয়ে গিয়েছিল। কিন্তু গার্ডটি জম্বি হওয়ার পর যখন অন্য একজনকে কামড় দিয়েছিল, সে কামড় দিয়েছিল সেই ব্যক্তির ঘাড়ে, যার ফলে দেখা গিয়েছিল যে সে সঙ্গে সঙ্গেই জম্বি হয়ে গিয়েছিল। তো এবারই সবকিছু শুনে ক্যাপ্টেন বুঝতে পারে যে এগুলো কোনো সাধারণ বিষয় নয়, তাই সে মেয়রকে সমস্ত কিছু খুলে বলে। এরপর দেখা যায় এই ক্যাপ্টেন আসলে মেয়রের সঙ্গে যুক্ত রয়েছে। আদি তখন এসব দেখে ভীষণ অবাক হয়ে যায়, কারণ সে জানতে পারে যে এই সমস্ত ইলিগেল কাজের পেছনে মেয়র রয়েছে। এরপর সিচুয়েশন বোঝার জন্য মেয়র সেখানে যায়, আর সে দেখতে পায় যে কিছু জম্বিকে গার্ডরা আটকে রেখেছে। তখন সে একটি জম্বিকে গুলি করে ক্যাপ্টেনকে বলে এই জম্বি ভাইরাসের কথা যেন বাহিরের কেউ জানতে না পারে, আর ভুল করেও যেন আর কেউ এতে ইনফেক্টেড না হয়ে যায়। কিন্তু সে জানত না যে অলরেডি এই ভাইরাস চারিদিকে ছড়িয়ে পড়েছে। এদিকে জন যখন জম্বি হয়ে জঙ্গলের ভেতর দিয়ে হাঁটছিল, ঠিক তখনই সে একটি গাড়ির সাথে ধাক্কা খায়। ড্রাইভার তখন রেগে বেরিয়ে আসে, আর জন সঙ্গে সঙ্গেই তার উপর আক্রমণ করে বসে। গাড়িতে আবার ইলমা নামের একটি মেয়ে এবং তার মা ছিল। জনকে দেখে ভয় পেয়ে গিয়ে ইলমার মা গাড়ি থেকে নেমে যায়। তখন সঙ্গে সঙ্গে জন এসে তার ঘাড়ে কামড় দিয়ে দেয়, আর এই সুযোগে ড্রাইভারটি তখন কোনো মতে পালিয়ে যায়। এরপর জন ইলমাকে অ্যাটাক করার জন্য গাড়ির ভেতরে ঢুকে পড়ে। ইলমা তখন কোনো মতে তাকে গাড়িতেই আটকে রেখে সেখান থেকে নেমে যায় এবং তার মাকে নিয়ে দ্রুত জঙ্গলের ভেতরে চলে যায়। কিন্তু সে দেখতে পায় তার মায়ের শরীর কাঁপছে এবং তার চোখগুলো একদম সাদা হয়ে গিয়েছে। কোনো কিছু বুঝে ওঠার আগে তার মা তার উপর ঝাঁপিয়ে পড়ে। ইলমা তখন তার মাকে ধাক্কা দিয়ে দূরে সরে যায়। এরপর তার মা তাকে অ্যাটাক করার জন্য দৌড়ে আসে, কিন্তু তখন গাছের একটি ধারালো অংশে খুব জোরে আঘাত পেয়ে সে নিজেই মারা যায়।
ইলমা এতে অনেক বেশি কষ্ট পেয়েছিল। সে এখানে তার মায়ের জন্য চিৎকার করে কাঁদছিল। এদিকে জন গাড়ির গ্লাস ভেঙে সেখান থেকে বেরিয়ে একটি পাহাড়ি গ্রামে চলে আসে। সেখানে গিয়ে প্রথমে সে দুজন নিরীহ মানুষের উপর আক্রমণ করে দেয়, যার ফলে তারও সঙ্গে সঙ্গে জম্বি হয়ে যায়। এবার রাতের বেলা দেখা যায় ইলমা তার হাতের কাছে পাওয়া কিছু জিনিসপত্র দিয়ে তার মাকে দাফন করে দেয়। এ সময় তার ভীষণ কষ্ট হচ্ছিল, কারণ সে তার মাকে খুবই ভালোবাসত, কিন্তু তার কাছে এখন কিছুই করার ছিল না। এবার পরের দিন সকালে সে হাঁটতে হাঁটতে সে গ্রামে পৌঁছে যায়, কিন্তু সেখানে গিয়ে সে দেখতে পায় যে অনেকগুলো জম্বি তার দিকে এগিয়ে আসছে। কিন্তু সে এতে এবার ভয় না পেয়ে তার পাশে থাকা একটি কুড়াল হাতে নিয়ে দৌড়তে শুরু করে, আর তাকে ধরতে আসা সমস্ত জম্বিদেরকে আক্রমণ করতে করতে সে পালিয়ে যেতে থাকে এবং একসময় সে একটি কিচেনের মধ্যে গিয়ে লুকিয়ে পড়ে। এমন সময় দূর থেকে একটি শব্দ শোনা যায়, আর সেই শব্দে জম্বিগুলোর অ্যাটেনশন সেদিকে চলে যায়। তখন এই সুযোগে ইলমা সেখান থেকে পালিয়ে যাওয়ার সুযোগ পায়। সে বুঝতে পারে যে এখন এই গ্রামের প্রায় প্রত্যেকেই জম্বি ভাইরাসে ইনফেক্টেড হয়ে গিয়েছে, কিন্তু মজার বিষয় হচ্ছে মেয়র এখন এই খবরটি জানে না। উল্টো সে এখানে আরও জম্বিদেরকে আটকে রাখার জন্য গার্ডদের তারিফ করছিল। কিন্তু আদি বুঝে গিয়েছিল যে পরবর্তীতে আরও ভয়ানক কিছু হতে চলেছে। এবার বন্দি থাকা সকলেই আদির কাছে জম্বিদের ব্যাপারে জানতে চায়, আর এখানে জম্বিদের টপিকটি নিয়ে তারা এতটাই ব্যস্ত হয়ে গিয়েছিল যে কেউই লক্ষ্যই করেনি যে তাদের সঙ্গে বন্দি থাকা একজনের হাতে জখম হয়ে গিয়েছে। এবার রাতে তারা সবাই এক অদ্ভুত আওয়াজ শুনতে পায়, আর অনেক ভয়ে ভয়ে তারা সেদিকে এগিয়ে গিয়ে দেখতে পায় যে আঘাত পাওয়া সেই ছেলেটি পুরোপুরিভাবে জম্বি হয়ে গিয়েছে। তাদেরকে দেখা মাত্রই জম্বিটি সকলের উপর ঝাঁপিয়ে পড়ে। সবাই ভয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও বন্দি থাকার জন্য তারা বের হতে পারে না। এজন্য জম্বিটি অনেকজনকে আক্রমণ করার সুযোগ পেয়ে যায়। এবার কিছুক্ষণ পর সেখানে গার্ড এসে সবাইকে আনলক করে দিয়ে গুলি করতে শুরু করে, কিন্তু ততক্ষণে সেখানকার অনেকেই জম্বি হয়ে গিয়েছিল, আর তারা এবার বেরিয়ে এসে আরও মানুষকে ইনফেক্টেড করে দিচ্ছিল। এভাবে সেখানে জম্বিদের সংখ্যা বাড়তেই থাকে। তখন সুযোগ পেয়ে আদি সেখান থেকে পালিয়ে যায় এবং দেখতে পায় কিছু মানুষ আবারও কয়েকজন ছেলেকে ধরে ট্রাকে করে ক্যাম্পে নিয়ে যাচ্ছে। এটা দেখে সে ট্রাকের পিছু নিয়ে সেই ক্যাম্পে পৌঁছে যায়, আর সেখানে গিয়ে সে আরও অবাক হয়ে যায়, কারণ সে দেখতে পায় ক্যাম্পের অবস্থাও ভীষণ খারাপ হয়ে গিয়েছে। সেখানেও সমস্ত জায়গায় জম্বিরা আক্রমণ করেছে। ঠিক তখনই সেখানে একটি জম্বি এসে তার উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু এমন সময় সেখানে সেই জার্নালিস্ট রিয়ন চলে আসে। সে আদিকে দেখে চিনে ফেলে যে আদি তো হচ্ছে মায়ের সেই হারিয়ে যাওয়া ভাই। তখন দ্রুত সে আদিকে জম্বির হাত থেকে বাঁচিয়ে তাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তাদের সঙ্গে আরও কিছু মানুষও ছিল। তারা সবাই সেই রাতে একটি ম্যানহোলের ভেতরে আশ্রয় নেয়। এবার পরের দিন রিয়ন এবং আদি পাহাড়ের রোড দিয়ে যাওয়ার সময় ইলমাদের সেই গাড়িটি সেখানেই পড়ে থাকতে দেখতে পায়। এমন সময় দুটো জম্বি তাদের উপর আক্রমণ করে। রিয়ন তখন দ্রুত গাড়িতে উঠে জম্বিটিকে দ্রুত গাড়ির নিচে পিষে ফেলে, আর সে আদিকে নিয়ে কোনো মতে সেই জায়গা থেকে বেরিয়ে গ্রামের মধ্যে ঢুকে পড়ে। গ্রামটি নিরাপদ ভেবে তারা কিছুক্ষণ সেখানে রেস্ট নেওয়ার পরিকল্পনা করে, কিন্তু ঠিক তখনই সেখানে একটি জম্বি এসে তাদেরকে ধাওয়া করতে শুরু করে। ফলে তারা দৌড়ে একটি ঘরের ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দেয়, কিন্তু জম্বি সেই দরজা ভেঙে ঘরের মধ্যে ঢুকে পড়ে। ঠিক তখনই সেখানে ইলমা এসে তার কাছে থাকা ছুরি দিয়ে জম্বিটিকে মেরে ফেলে। রিয়ন আর আদি এত ছোট্ট একটি মেয়ের এভাবে ছুরি চালানো দেখে একদম অবাক হয়ে যায়। তারা তখন ইলমার পরিচয় জানতে চাইলে সে সমস্ত ঘটনা খুলে বলে, আর তারা সবাই এখানে বেশ ভালো বন্ধু হয়ে যায়। এবার পরের দিন সকালে তারা তাদের সেফটির জন্য নিজেদের হাত পা হার্ডবোর্ড দিয়ে কভার করে নেয় এবং ছুরি নিয়ে চুপচাপ সেই জায়গা থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু তখন কিছু জম্বি তাদেরকে দেখে ফেলে। এরপর জম্বিগুলো যখনই তাদের কাছে আসতে শুরু করে, ইলমা তখন ছুরি দিয়ে জম্বিগুলোকে আঘাত করতে থাকে, আর এই সুযোগে রিয়ন গাড়ির ভেতরে ঢুকে পড়ে, কিন্তু সে আর গাড়ির চাবি খুঁজে পাচ্ছিল না। এরপর সে বাহিরে একটি ট্রাক্টর দেখতে পায় এবং সে দ্রুত সেটা স্টার্ট করার চেষ্টা করতে থাকে। ইলমা আর আদি তখন জম্বিগুলোকে আটকানোর চেষ্টা করছিল, তো এখানে ট্রাক্টরটি স্টার্ট হয়ে গেলে তারা দুজনেই দ্রুত সেখানে উঠে পড়ে। জম্বিগুলো তখন ট্রাক্টরটির পিছু নিতে শুরু করে। এদিকে ইলমা আর আদি ট্রাক্টরে থাকা মাটির পাত্র নিয়ে এদিক সেদিক ছুঁড়ে ফেলতে শুরু করে। ফলে এই শব্দে জম্বিগুলো কনফিউজড হয়ে অন্যদিকে চলে যেতে শুরু করে। আর এদিকে সুযোগ পেয়ে রিয়ন যত দ্রুত সম্ভব ট্রাক্টর চালিয়ে শহরের দিকে চলে যায়। শহরে ঢুকেই আদি খুবই এক্সাইটেড হয়ে যায়, কারণ সে ভেবেছিল ফাইনালি এখন সে তার বোনের কাছে যেতে পারবে। কিন্তু তারা দেখতে পায় যে শহরের মানুষগুলো জম্বি ভাইরাসে ইনফেক্টেড হয়ে গিয়েছে। এটা দেখে আদি আবারও হতাশ হয়ে পড়ে। অন্যদিকে দেখা যায় সবাই মেয়রের আসল রূপ জেনে গিয়েছে। এজন্য ডেপুটি মেয়র পুলিশকে অর্ডার করেছে যে মেয়র এবং তার ছেলেকে যেখান থেকে পারে ধরে নিয়ে আসার জন্য। এদিকে মেয়র এবং তার পার্টনার ফ্যামিলি সহ পালিয়ে শহর থেকে দূরে একটি বাংলোতে আশ্রয় নিয়েছিল। মেয়রের পার্টনার তখন তাকে থ্রেট দেয় এবং সবকিছু সবাইকে বলে দিতে চায় যে সে কিভাবে যুবকদেরকে তুলে নিয়ে গিয়ে তাদের উপর অত্যাচার করে তাদেরকে দিয়ে কাজ করায়।
ফলে এই বিষয়টি নিয়ে মেয়রের সাথে তার কথা কাটাকাটি হলে মেয়রের ছেলে রেগে গিয়ে সেই লোকটির মাথায় আঘাত করে তাকে মেরে ফেলে। এরপর মেয়রের বডিগার্ড এসে তাকে ডেপুটি মেয়রের অর্ডারের নিউজটি দেয়। এটা শুনে তারা আবারও সেখান থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। যেতে যেতে তারা দেখতে পায় যে পুরো শহরই এখন জম্বি ভাইরাসে ইনফেক্টেড হয়ে গিয়েছে। চারিদিকে শুধু জম্বি আর জম্বি ছিল। এদিকে পুলিশ বিষয়টি পুরো না বুঝে সেফটির জন্য সবাইকে স্টেশনের মধ্যে বন্দি করে রাখছিল। কিন্তু সেখানে আঘাতপ্রাপ্ত অনেকেই ছিল যারা পরবর্তীতে জম্বি হয়ে যাচ্ছিল। আর এভাবে একটি জায়গাতে আটকে থাকার কারণে তারা সহজেই অন্যদের উপর আক্রমণ করে ফেলছিল। এতে জম্বির সংখ্যা উল্টো বেড়েই চলছিল। এমনকি হসপিটালগুলোতেও একই কন্ডিশন দেখা যায়। এভাবে শহর ছাড়িয়ে পুরো দেশে জম্বিদের সংখ্যা বাড়তেই থাকে। এদিকে দেখা যায় রিওনের আবারও মায়ের সাথে দেখা হয়ে যায়। কিন্তু মায়ের ভাই আদি এবং ইলমা মায়াকে খুঁজতে খুঁজতে আলাদা হয়ে গিয়েছিল। এবার মায়া আর রিওন কোনো মতে জম্বিদের হাত থেকে পালিয়ে একটি সুপার শপের মধ্যে গিয়ে আশ্রয় নেয়। সেখানে তাদের সঙ্গে আরও কিছু সুস্থ মানুষও ছিল। এরপর দেখা যায় কিছুক্ষণ পর মেয়রও আশ্রয়ের জন্য তার গ্রুপ নিয়ে সেখানে চলে আসে। অন্যদিকে ইলমা আর আদি ট্রাক্টর নিয়ে ইলমাদের দাদার বাড়িতে চলে গিয়েছিল। তবে এখানেও তাদেরকে দুটো জম্বি তাড়া করছিল। ইলমার দাদু তখন গেট খুলে একটি তলোয়ার দিয়ে সেই জম্বিগুলোকে মেরে ফেলে। এবার ভিতরে ঢুকে আদি বাসাটি খুঁড়ে খুঁড়ে দেখছিল। সেখানে ইলমার দাদুর মার্শাল আর্টের পিকচার, প্রাইজ এবং তলোয়ার সহ আরও অনেক কিছু ছিল। এখানে এসে আদির বেশ ভালো লাগছিল। খুবই অল্প সময়ের মধ্যে ইলমার দাদু আদিকে অনেক আপন করে নিয়েছিল। আর এক পর্যায়ে সে আদিকে অনেক নরম স্বরে বলে যে সে যেন ইলমার খেয়াল রাখে, কারণ ইলমার এখন পৃথিবীতে আপন বলতে তেমন কেউ নেই। এবার রাতের বেলা অনেকগুলো জম্বি তাদের দরজায় জোরে জোরে ধাক্কা দিতে শুরু করে। তখন ইলমার দাদু দ্রুত ইলমার আদিকে তলোয়ার দিয়ে তাদের পেছনের দরজা দিয়ে বাইরে বের করে দেয়, যেন তারা সেখান থেকে সুরক্ষিতভাবে পালিয়ে যেতে পারে। কিন্তু সে নিজে ঘরের ভেতরেই থেকে যায়। আর এক পর্যায়ে জম্বিগুলো গেট ভেঙে ভেতরে ঢুকে পড়ে। এবার ইলমার দাদু তখন একটি তলোয়ার দিয়ে আঘাত করে অনেকগুলো জম্বিকে মেরে ফেলে। কিন্তু এতগুলো জম্বির সাথে সে একা পেরে উঠছিল না। ফলে এক পর্যায়ে সে নিজেই আত্মসমর্পণ করে এবং জম্বিগুলো খুব ভয়ঙ্করভাবে তাকে মেরে ফেলে। ইলমা তখন বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করে কাঁদছিল, কারণ তার মায়ের মতো তার দাদু এখন তাকে ছেড়ে চলে গিয়েছিল। এদিকে আদি তখন আর কোনো উপায় না পেয়ে ইলমাকে নিয়ে আবারও ট্রাক্টর চালিয়ে শহরের দিকে রওনা হয়ে যায়। কিন্তু কিছু দূর যেতেই অনেকগুলো জম্বি তাদের রাস্তা আটকে ফেলে। তারা দুজন তখন ফাইট করার জন্য তলোয়ার নিয়ে প্রস্তুত হয়ে যায়। এমন সময় হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়ে যায় এবং তখন জম্বিগুলো একদম পাথরের মতো সেখানেই দাঁড়িয়ে পড়ে। আদি এবং ইলমাইতে বুঝতে পারে যে বৃষ্টির পানি ও জম্বিদের উইক পয়েন্ট, তাই এই সুযোগে তারা অনেকগুলো জম্বিকে মেরে আবারও শহরের দিকে যেতে থাকে। অন্যদিকে দেখা যায় মায়া সুপার শপে মেয়রকে দেখে প্রচণ্ড রেগে যায়। সে তখন মেয়রের দিকে ছুরি ধরে জানতে চায় যে সে কেন তার ভাইকে বন্দি করে রেখেছে, তার ভাই এমন কি অপরাধ করেছিল। মেয়র তখন এখানে ভদ্রতার অভিনয় করিয়েই পুরো বিষয়টি অস্বীকার করতে থাকে। সে বলতে থাকে যে এসবের সঙ্গে তার কোনো হাত নেই। এমন সময় টিভিতে একটি লাইভ টেলিকাস্ট হচ্ছিল, যেটার মাধ্যমে তারা দেখতে পায় যে জম্বি ভাইরাস ছড়িয়ে দেওয়ার জন্য মেয়র, তার ছেলে এবং মাকে অভিযুক্ত করে কেস ফাইল করা হয়েছে আর তাদেরকে দ্রুত খুঁজে বের করার জন্য অর্ডার দেওয়া হয়েছে। এটা দেখে মায়া তো আরও ভীষণ রেগে যায়, কারণ তাকে এখানে সম্পূর্ণ ফাঁসানো হচ্ছিল। মেয়র তখন এখানে অভিনয় করে বলে, আমাকেও ধোঁকা দেওয়া হয়েছে, এসবের পেছনে তো আমারও কোনো হাত নেই। আমি বুঝতে পারছি না যে আমাদেরকে কে ফাঁসালো। এবার কিছুক্ষণ পর দুজন ক্যাশ কাউন্টার রুমের দরজা খুলে দেখতে চায় যে সেখানে সবকিছু ঠিক আছে কিনা। কিন্তু দরজা খুলতেই সেখান থেকে দুটো জম্বি বেরিয়ে এসে তাদেরকে মেরে ফেলে। এরপর তারা অন্যদেরকে আক্রমণ করার জন্য ছুটে চলে যায়। এভাবে সেখানেও মারাত্মকভাবে জম্বি ভাইরাস ছড়িয়ে পড়ে। মায়া আর রিয়ন তখন জম্বিদের সঙ্গে ফাইট করে সাধারণ মানুষগুলোকে বাঁচানোর চেষ্টা করছিল। তবে একসময় একটি জম্বি এসে মায়ের উপর হামলা করলে রিয়ন তাকে বাঁচানোর জন্য ছুটে আসে। কিন্তু অন্যদিক থেকে আরও একটি জম্বি এসে রিয়নকেও আক্রমণ করে দেয়। এটা দেখে মেয়র জম্বি দুটোকে শুট করে মেরে ফেলে। তারা একে একে সমস্ত জম্বিকেই মেরে ফেলে। এসব দেখে মায়া ভীষণ ভেঙে পড়েছিল, কারণ এই জম্বিগুলো তাদের মতো মানুষ ছিল আর এভাবে একটি ভয়ানক ভাইরাসের কারণে তারা তাদের জীবন হারাচ্ছে। তাই মায়া এখানে মাটিতে বসে কাঁদতে শুরু করে। এমন সময় মেয়রকে খোঁজার জন্য সেখানে পুলিশ চলে আসে। মেয়রের বডিগার্ড তখন পুলিশকে মেরে দ্রুত মেয়রকে সেখান থেকে পালিয়ে যাওয়ার পরামর্শ দেয়। এরপর তারা সুপার শপ থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই দেখা যায় কিছু জম্বি এসে তাদের উপর আক্রমণ করে। মেয়রের ছেলে এবং তার লোকজন তখন সেই জম্বিগুলোকে শুট করে মেরে ফেলে, কিন্তু এতে মেয়রেরও একজন লোক মারা যায়। এদিকে মায়া এই শহরের সবকিছু ভালো মতোই চিনত, তাই সেফটির জন্য সে কারখানাতে গিয়ে আশ্রয় নিতে চাইছিল, যেখানে সে কাজ করত। তবে সে নিজের সাথে মেয়রকে নিতে চাইছিল না। কিন্তু মেয়র তখন তাকে বন্দুকের ভয় দেখিয়ে তার সঙ্গে সেফটির জন্য সেই কারখানাতে চলে যায়। আর সেখানে গিয়ে তারা দেখতে পায় যে সেখানকার শুধুমাত্র একজন গার্ডই সুস্থ রয়েছে।
এবার ভেতরে ঢুকতেই মায়া একটি জম্বিকে মেরে ফেলে, যে কিনা একসময় তার কলিগ ছিল। তাই মায়ের এতে বেশ খারাপ লাগছিল। মায়া যেন আস্তে আস্তে অনেক বেশি ডিপ্রেসড হয়ে যাচ্ছিল। কিন্তু সবথেকে বেশি হতাশ হয়ে পড়েছিল মেয়র নিজেই, কারণ সে দেখতে পায় তার ছেলের পায়ে জম্বির কামড়ের চিহ্ন রয়েছে। তাই সে বুঝতে পারে যে তার ছেলেও জম্বি ভাইরাসে ইনফেক্টেড হয়ে গিয়েছে। তবে সে বুঝে উঠতে পারছিল না যে এখন তার কি করা উচিত। এরপর দেখা যায় একমাত্র ছেলের প্রতি মায়া করে সেই বিষয়টি সম্পূর্ণ গোপন করে যায়। অন্যদিকে দেখা যায় পুরো শহরে এখন শুধু গভর্নমেন্ট প্লেসই সেফ রয়েছে, এজন্য প্রায় সবাই সেখানে গিয়ে ভিড় জমায়। কিন্তু সিকিউরিটি গার্ডরা কাউকেই ভেতরে প্রবেশ করতে দিচ্ছিল না, কারণ এদের মধ্যেও কিছু মানুষ ইনফেক্টেড হতে পারে। এদিকে প্রথমে কিছু মানুষ যারা জোর করে সেখানে ঢুকে পড়েছিল, তারা বাহিরে দাঁড়ানো অসহায় মানুষগুলোর করুণ পরিণতি দেখছিল, কিন্তু তাদের কিছুই করার ছিল না। ডেপুটি মেয়র এসব কিছু দেখেও কোনো পদক্ষেপ নেয় না। উল্টো সে পুলিশকে অর্ডার করে শহরের মানুষদেরকে মেরে ফেলে পুরো শহর ফাঁকা করে দেওয়ার জন্য, কারণ তার মেইন ফোকাস ছিল তার ক্ষমতায়। সে ভেবেছিল মেয়রকে ধরতে পারলেই সমস্ত ক্ষমতা তার হাতের মুঠোয় চলে আসবে। এমন সময় একজন ইন্সপেক্টর এসে তার কাছে ইনফর্ম করে যে জম্বিরা কাঁঠালের গন্ধ পেলে পাগলের মতো সেখান থেকে পালাতে শুরু করে। একথা শুনে ডেপুটি মেয়র নিজেও একটি জম্বিকে আটকে রেখে তার সামনে একটি কাঁঠাল রেখে দেয়, আর কাঁঠালের গন্ধে সত্যি জম্বিটি ভয় পেয়ে পাগলের মতো রিয়েক্ট করতে শুরু করে। ডেপুটি মেয়র তখন সবাইকে আশেপাশের সবগুলো থেকে কাঁঠাল ম্যানেজ করার জন্য বলে, কিন্তু চারিপাশে জম্বির সংখ্যা এতটাই বেড়ে গিয়েছিল যে এই পরিমাণ কাঁঠাল ম্যানেজ করা কোনোভাবেই সম্ভব হচ্ছিল না। ডেপুটি মেয়র তখন যেই মানুষগুলোকে ভেতরে আশ্রয় দিয়েছিল সে সোজা তাদের কাছে চলে যায়, কিন্তু তাকে দেখে সেই মানুষগুলো খুব রেগে যায় এবং জানতে চায় যে কেন সে বাকি মানুষগুলোকে ভেতরে আশ্রয় দিচ্ছে না। ডেপুটি মেয়র তখন মন খারাপের মিথ্যে অভিনয় করে তাদেরকে বলে, সেখানে ভালো মানুষদের সাথে অনেক ইনফেক্টেড মানুষও থাকতে পারে, আর আমি দেখেছি যে সেখানে অনেক ইনফেক্টেড মানুষেরা রয়েছে। তাই আমি যদি তাদেরকে ভেতরে প্রবেশ করতে দিতাম তাহলে আমরা কেউই বাঁচতে পারতাম না। তোমাদের কথা চিন্তা করেই আমি এই কাজটি করেছি, কিন্তু আমি খুব শীঘ্রই এর একটা ব্যবস্থা করে ফেলব। যত বেশি পরিমাণ সম্ভব আমি মানুষদেরকে বাঁচাবো। তার এসব মিথ্যে সান্ত্বনা শুনে সবাই তাকে আবারও বিশ্বাস করে ফেলে। এদিকে মেয়র পালিয়ে যাওয়ার জন্য ম্যাপ সাজাতে শুরু করেছিল। সে চাইছিল কোনোভাবে জঙ্গলের ভেতর দিয়ে পাহাড়ের একটি রেডিও স্টেশন পর্যন্ত পৌঁছে যেতে, যেন সেখানে গিয়ে সে তার কর্নেল বন্ধুর সাথে মিট করে হেল্প চাইতে পারে। কিন্তু মায়া কোনোভাবেই তার ভাইকে ছেড়ে পালাতে চাইছিল না, কারণ তার ভাই আদির জন্য তার অনেক দুশ্চিন্তা হচ্ছিল, আর সে জানত যে আদি এই এরিয়াতেই রয়েছে। অন্যদিকে দেখা যায় ইলমা এবং আদি যেই ট্রাক্টরে করে যাওয়া আসা করছিল সেই ট্রাক্টরটি একদম নষ্ট হয়ে যায়। এজন্য আদির মন ভীষণ খারাপ হয়ে যায়। কিন্তু ইলমা তখন সেখানে সময় নষ্ট না করে আদিকে নিয়ে হাঁটতে শুরু করে। আদি আবার তার বোনকে খুব ভালোভাবেই জানত, তাই সে এখানে বেশ ভালোভাবেই বুঝতে পেরেছিল যে নিশ্চয়ই তার বোন কারখানাতেই আশ্রয় নিয়েছে। এজন্য তারা দুজন হাঁটতে হাঁটতে সেদিকে যেতে শুরু করে। তবে তারা এখন যেই জায়গাতে রয়েছে সেই জায়গাটি ছিল কারখানা থেকে অনেক দূরে, আর সেই জায়গাতে হেঁটে হেঁটে যেতে অনেক সময় লেগে যাবে। এবার পরের দিন সকালে মেয়রের পুরো গ্রুপ পালানোর জন্য রেডি হচ্ছিল। মায়া তখন তাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে সে তাদের সঙ্গে যেতে চায় না। রিয়ন তখন মায়াকে বুঝিয়ে বলে যে শুধুমাত্র আদিকে খোঁজাই তার আসল টার্গেট নয়। সে যদি সত্যিই তার ভাইকে খুঁজে পেতে চায় তাহলে প্রথমে তাকে জম্বি এবং ডেপুটি মেয়রের লোকজনের হাত থেকে বাঁচতে হবে, তা না হলে তারা তাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে। এবার মেয়রের গ্রুপ যখনই বাইরে বের হয় তখন আশেপাশের কিছু জম্বি তাদের দিকে আসতে শুরু করে, আর তারা সেই জম্বিগুলোকে শুট করতে থাকে। কিন্তু খুব দ্রুতই তাদের গুলি শেষ হয়ে যাচ্ছিল। এমন সময় একটি জম্বি এসে তাদের উপর হামলা করলে সেখানে দ্রুত মায়া এবং রিয়ন চলে আসে, এবং মায়া নিজের হাতে সেই জম্বিকে মেরে মেয়রকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে যায়। এবার সেও মেয়রের সাথে শহর ছেড়ে পালিয়ে যেতে শুরু করে। কিছুক্ষণ পর আদি আর ইলমা হাঁটতে হাঁটতে সেই কারখানায় পৌঁছে যায়, কিন্তু এখানে আসার পর তারা দেখতে পায় যে এখানে কেউ নেই। এটা দেখে সে খুবই হতাশ হয়ে পড়ে, কিন্তু তখনই তার চোখ পড়ে দেয়ালে টানিয়ে রাখা একটি ছবির দিকে। এটা ছিল মূলত একটি সাইন, যেটি মায়া তার ভাইয়ের জন্য এঁকে রেখে গিয়েছিল। যেন আদি সেখানে এসে এই সাইনটি দেখে বুঝতে পারে মায়া কোন দিকে গিয়েছে। এটা দেখে ইলমা এবং আদি দুজনেই খুব খুশি হয়ে যায় এবং মায়ের দেখানো রাস্তা ধরে তারাও চলতে শুরু করে। চারিদিক প্রথমে অনেক বেশি শান্ত ছিল, কিন্তু হঠাৎ করে একদল জম্বি তাদেরকে তাড়া করতে শুরু করে। তখন তারা দৌড়ে একটি গেটের ভেতরে ঢুকে পড়ে। ইলমা তখনও জম্বিগুলোকে মারতে চাইছিল, কিন্তু আদি তাকে বুঝিয়ে সেখান থেকে নিয়ে আসে। কিছুক্ষণ পর তারা কিছু বক্সের আড়াল থেকে একটি শব্দ শুনতে পায়। জম্বিদের শব্দ মনে করে আদি যখনই সেটাকে মারতে যায় তখন ইলমা দেখতে পায় এটি আসলে তাদের সেই পালিয়ে যাওয়া ড্রাইভার। তাকে দেখে ইলমা ভীষণ রেগে যায়। তার মনে হয় ড্রাইভার যদি সেদিন পালিয়ে না যেত তাহলে হয়তো আজ তার মা বেঁচে থাকত। তখন সে তলোয়ার নিয়ে ড্রাইভারকে মারার চেষ্টা করছিল,
কিন্তু এমন সময় কিছু জম্বি এসে সেই ড্রাইভারকে মেরে ফেলে। ইলমা এটা দেখে ভেতর থেকে যেন এক ধরনের স্বস্তি অনুভব করছিল, যেন সে তার মায়ের সাথে হওয়া ঘটনার প্রতিশোধ নিতে পেরেছে। এমন সময় আরও কিছু জম্বি এসে তাদেরকে তাড়া করতে শুরু করে। তখন তারা দ্রুত দৌড়ে একটি বাড়ির ভেতরে ঢুকে পড়ে। সেই বাড়ির সামনে অনেকগুলো কাঁঠাল রাখা ছিল, এজন্য জম্বিগুলো সেখানে ঢুকতে পারছিল না। এবার কিছুক্ষণ পর ইলমা একটু ফ্রেশ হওয়ার জন্য শাওয়ার নিচ্ছিল, আর আদি খাবার খাচ্ছিল। কিন্তু হঠাৎই একটি ইঁদুর দেখে ভয়ে আদি ওয়াশরুমে ঢুকে পড়ে। ইলমা তখন আদিকে থাপ্পড় দিয়ে বসে, কিন্তু পরে সে নিজেই হেসে দেয়, কারণ সে বুঝতে পারে যে এখানে আসলে আদির কোনো দোষই ছিল না, আর আদি এতটাও খারাপ মানুষ নয়। এদিকে দেখা যায় মেয়র এবং তার গ্রুপ যখন হাঁটছিল, লিওনের তখন মেয়রের ছেলের ফেস দেখে কিছু একটা সন্দেহ হচ্ছিল। কিন্তু সে যখনই তাকে এই ব্যাপারে প্রশ্ন করতে চায়, মেয়র তখন বিষয়টিকে ঘুরিয়ে অন্যদিকে নিয়ে যায়। এবার কিছুক্ষণ পর তারা দূরের একটি ছোট্ট গ্রামে পৌঁছে যায়। কিন্তু গ্রামের মানুষজন আগে থেকেই মেয়রের আসার সংবাদ পেয়ে গিয়েছিল, এবং তারা জেনে গিয়েছিল যে মেয়র আসলে কেমন মানুষ, আর সে কতটা খারাপ কাজ করেছিল। এজন্য তারা মেয়রকে গ্রামে ঢুকতে দিতে চাইছিল না। এমন সময় পেছন থেকে কিছু জম্বি সেখানে চলে আসে। মেয়র এবং তার লোকজন তখন সেই জম্বিগুলোকে শুট করে মেরে ফেলে। এটা দেখে গ্রামের সবাই ভীষণ ভয় পেয়ে যায় এবং দ্রুত মেয়রকে সেখানে প্রবেশ করার জন্য গেট খুলে দেয়। এরপর সেই গ্রামের ভেতরে ঢুকে মেয়র সেই রেডিও স্টেশনে পৌঁছে যায়। সবাই সেখানকার আশেপাশে জায়গাগুলো চেক করে দেখছিল যে সেখানে কোনো জম্বি রয়েছে কিনা। এদিকে মায়ে একটি রুমের ভেতরে একটি ওয়াকি টকি দেখতে পায় এবং নিজে থেকেই সেটি ঠিক করতে থাকে। লিওন তখন তার দিকে তাকিয়ে খুব মনোযোগ দিয়ে দেখছিল, আর তাকে দুষ্টুমি করে জম্বি হান্টার বলে ডাকছিল। এটা নিয়ে তারা দুজনেই কিছুক্ষণ হাসাহাসি করে। কিন্তু মেয়র এদিকে তার ছেলেকে নিয়ে অনেক ডিপ্রেসড হয়ে যায়, কারণ সে নিজের চোখে তার ছেলের এমন পরিণতি দেখতে পারছিল না। এদিকে তার বডিগার্ডও এই বিষয়টি লক্ষ্য করেছিল, এজন্য মেয়র আর তার কাছ থেকে এই বিষয়টি গোপন রাখতে পারে না। মেয়র তখন তার ছেলেকে সান্ত্বনা দিয়ে বলছিল যার কিছুক্ষণ পরেই রেস্কিউ টিম চলে এলে সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু তার ছেলের এসব মিথ্যে সান্ত্বনা ভালো লাগছিল না, এজন্য সে রেগে গিয়ে অন্য একটি রুমে চলে যায়। সেখানে মায়া আর রিয়ন ছিল। তারা দুজনেই এখানে মেয়রের ছেলের পায়ের ক্ষত দেখে যা বোঝার বুঝে যায়। রিয়ন তখন তার সেফটির জন্য সাইড থেকে একটি কেচি হাতে নিয়ে মেয়রের ছেলেকে মেরে ফেলতে চাইছিল, কিন্তু তখনই ছেলেটি জম্বি হয়ে মায়ের উপর আক্রমণ করে দেয়। রিয়ন তাকে আটকানোর চেষ্টা করলে সে রিয়নের উপরেও ঝাঁপিয়ে পড়ে। ঠিক এমন সময় সেখানে মেয়র এবং তার লোকজন চলে আসে এবং তারা ছেলেটিকে আটকানোর চেষ্টা করে, কিন্তু তখনই সে একজন গার্ডের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তার ঘাড়ে কামড় দিয়ে দেয়। এ সময় সবাই তাকে আটকানোর চেষ্টা করলেও কেউই তার সাথে পেরে উঠছিল না। এক পর্যায়ে তারা তাকে একটি রুমে নিয়ে আটকে রাখে। তখন মেয়র সেই গার্ডটিকে শুট করে মেরে ফেলে, যাকে তার ছেলে কামড় দিয়েছিল। গার্ডদের ক্যাপ্টেন তখন ভীষণ কাঁদতে শুরু করে, কারণ ওই ছেলেটি তার নিজের ছেলে ছিল। এটা দেখে মেয়র আফসোস করে সবাইকে বলে, আসলে এখানে আমারই ভুল ছিল, আমার উচিত হয়নি এই বিষয়টি তোমাদের কাছে গোপন করা। প্রথমে আমার তোমাদেরকে সবকিছু বলে দেওয়া উচিত ছিল। একথা বলে সে নিজের ছেলের কাছে ক্ষমা চায়, আর সে নিজের হাতে তার ছেলেকে শুট করে মেরে ফেলে। তবে কাজটি করতে তার ভীষণ কষ্ট হচ্ছিল, কিন্তু এছাড়া তার কাছে আর কোনো উপায় ছিল না। এবার কিছুক্ষণ পর মেয়র তার কর্নেল বন্ধুর সঙ্গে যোগাযোগ করে তার কাছে হেলিকপ্টারের জন্য সাহায্য চায়, কিন্তু সেখানে হেলিকপ্টার পাঠানো কোনোভাবেই সম্ভব হচ্ছিল না, কারণ ডেপুটি মেয়র অলরেডি শহরের সবকিছু নিজের কন্ট্রোলে নিয়ে নিয়েছে। এজন্য মেয়রের বন্ধু তাকে একটি পুরনো ব্রিজের দিকে যেতে বলে, আর সেই ব্রিজে যাওয়ার জন্য মায়া জঙ্গলের ভেতর দিয়ে একটি শর্টকাট রাস্তা জানত। তো রাতে তারা সেই জঙ্গলের পথ ধরেই যাচ্ছিল। এমন সময় কিছু জম্বি এসে তাদেরকে অ্যাটাক করে দেয়। সবাই তখন সেই জম্বিগুলোকে শুট করছিল, কিন্তু এদিকে ক্যাপ্টেন কিছুটা পেছনে পড়ে যায় এবং কিছু জম্বি তার উপর ঝাঁপিয়ে পড়ে। এ সময় দেখা যায় ডেপুটি মেয়র একটি জম্বিকে খাঁচায় বন্দি করে রেখেছে, আর সে সাধারণ মানুষদের সামনে একটি লাল কাপড় দিয়ে জম্বিকে ভয় দেখিয়ে এখানে অ্যাক্টিং করছিল। আসলে এই লাল কাপড় দেখানোর পেছনে মেয়রের একটি কারণ ছিল, সেটা আমরা সামনে জানতে পারব। আদি এবং ইলমা ডেপুটি মেয়রের একটি লাইভ টেলিকাস্ট দেখে সবকিছু বুঝে গিয়েছিল যে সেও মানুষদেরকে ধোঁকা দিচ্ছে। এবার কিছুক্ষণ পর তারা সেই বাড়ি থেকে বেরিয়ে আবারও মায়াকে খুঁজতে বেরিয়ে যায়। তবে এমন সময় তারা দেখতে পায় যে ডেপুটি মেয়রের একজন ইন্সপেক্টর সাধারণ মানুষদেরকে মেরে ফেলছে। এটা দেখে তারা অনেক ভয় পেয়ে যায়। তারা বুঝে যায় যে এখন শুধু তাদেরকে জম্বিদের হাত থেকে বাঁচলেই চলবে না, বরং এই সমস্ত লোকগুলোর হাত থেকেও পালিয়ে বাঁচতে হবে। তখন তারা বাঁচার জন্য আবারও একটি বাড়ির ভেতরে ঢুকে যায়। সেই বাড়ির একটি মেয়ে প্রথমে ভয় পেয়ে তাদের উপর আক্রমণ করতে আসে, কিন্তু পরে সে যখন বুঝতে পারে যে তারা আসলে জম্বি নয় বরং ভালো মানুষ, তখন মেয়েটি তাদেরকে ঘরের মধ্যে আশ্রয় দেয়। মেয়েটি তাদেরকে লাল কাপড়ের ঘটনাটি বলে, যেমনটা ডেপুটি মেয়র তাদেরকে দেখিয়েছিল। তবে এটি শুনে তারা বুঝতে পারে যে ডেপুটি মেয়র আসলে কিভাবে সাধারণ মানুষদেরকে বোকা বানাচ্ছে। তখন সেই মেয়েটি সিদ্ধান্ত নেয়
যে যেভাবেই হোক সে সাধারণ মানুষদের কাছে বলবে যে আসলে ডেপুটি মেয়র তাদেরকে বোকা বানিয়ে নিজের হাতের মুঠোয় রাখছে। এবার কিছুক্ষণ পর ইলমা এবং আদি জঙ্গলের রোড ধরে সে রেডিও স্টেশনে পৌঁছে যায়। আর ভেতরে ঢুকতেই তারা একটি ডেড বডি দেখতে পায়। বডিটি দেখে আদি চিনে ফেলে যেটা মেয়রের লোক। এরপর তারা ভেতরের রুমে গিয়ে একটি রেকর্ডার দেখতে পায়, যেখানে মায়া তার জন্য একটি ভয়েস রেকর্ড করে রেখেছিল। আর রেকর্ডটি শুনে আদি বুঝতে পারে যে তার বোনের পরবর্তী ডেস্টিনেশন আসলে কোথায়। এরপর যখন তারা রেডিও স্টেশন থেকে বের হয় তখন তারা বাহিরে একটি জম্বি দেখতে পায়। জম্বিটিকে দেখে ইলমা তাকে চিনতে পারে, কারণ এই জম্বিটি তার মাকে মেরে ফেলেছিল। আদি নিজেও তাকে দেখে বুঝতে পারে যে এটা হলো জন, যে কিনা তার সঙ্গে ক্যাম্পে ছিল। আর সে আদির সঙ্গে ক্যাম্প থেকে পালাতে গিয়ে অদ্ভুত এক লাল রঙের ফুলের সংস্পর্শে এসে সেই প্রথম জম্বি হয়ে গিয়েছিল। তাকে দেখে ইলমা রেগে গিয়ে তার উপর আক্রমণ করতে যায়, কিন্তু জম্বিটি উল্টো তার উপর ঝাঁপিয়ে পড়ে। আদি তাকে আটকানোর চেষ্টা করলে এক পর্যায়ে জম্বিটি বাউন্ডারি ভেঙে পড়ে যায়। ফলে বাউন্ডারির ওই পারে থাকা জম্বিগুলো তখন তাদের দুজনকে ধাওয়া করতে শুরু করে। এতে তারা আর কোনো দিকে না তাকিয়ে দুজনই সেখান থেকে পালাতে শুরু করে। এদিকে দেখা যায় মেয়রের গ্রুপ জম্বিদের হাত থেকে পালিয়ে একটি টানেলের ভেতরে ঢুকে পড়েছে। কিন্তু জম্বিগুলো হঠাৎ টানেলের বাইরে এসে ভয় পেয়ে অন্যদিকে যেতে শুরু করে। রিয়ন তখন বুঝতে পারে যে এরা মূলত কাঁঠালের গন্ধে এরকম ভয় পেয়ে গিয়েছে। তারা তখন সেই টানেলের মধ্যে দুজন মানুষকে দেখতে পায়। প্রথমে তারা ভেবেছিল যে এরা জম্বি, কিন্তু পরে ভেতর থেকে আরো কিছু মানুষ বেরিয়ে এসে মেয়রের নাম ধরে ডাকতে থাকে। রিয়ন তখন বুঝতে পারে যে এরা হলো সেই মানুষগুলো যাদেরকে মেয়র তার ক্যাম্পে ধরে নিয়ে গিয়েছিল। তারা সেদিন রাতে আদি এবং রিয়নের সাথে ওই টানেলে এসে আশ্রয় নিয়েছিল। আর এতদিন ধরে এই মানুষগুলো বন্দী থাকার কারণে তারা সবাই অনেক বেশি ভয়ানক হয়ে গিয়েছিল। এমনকি তারা প্রচণ্ড ক্ষুধায় মানুষদেরকেও খেতে শুরু করেছিল। আর মেয়রকে দেখতে পেয়েই মানুষগুলো প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে যায়, যার ফলে তারা সবাই মেয়রের পুরো গ্রুপকে ঘিরে ধরে। মায়া তখন তাদেরকে বোঝানোর চেষ্টা করলেও কোনো লাভ হয় না। তারা সবাই মেয়রের গ্রুপের উপর ঝাঁপিয়ে পড়ে। এবার মায়া এবং রিয়ন যখন সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তখন একজন মানুষ তাদের উপর হামলা করে দেয়। রিয়ন তখন তার সঙ্গে লড়াই করে মায়াকে তার কাছ থেকে বাঁচানোর চেষ্টা করছিল। আর এদিকে কিছু মানুষ মেয়র এবং তার বডিগার্ডের উপর হামলা করেছিল। বডিগার্ড তখন মেয়রকে সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য বলে এবং সে নিজে সেই মানুষগুলোর সাথে ফাইট করতে শুরু করে। এবার কিছুদূর গিয়ে মেয়র বডিগার্ডের চিৎকার শুনে কিছুটা থমকে দাঁড়ায়, কিন্তু সেদিকে আর না ফিরে গিয়ে সে সামনের দিকে যেতে থাকে। টানেল থেকে বেরিয়ে এসে মায়া এবং রিয়নকে দেখতে পায়। সেখান থেকে সেই ব্রিজটি একদম স্পষ্ট দেখা যাচ্ছিল, যে ব্রিজের কথা তার বন্ধু তাকে বলেছে। আর কিছুদূর গেলেই তারা সেই ব্রিজে পৌঁছে যাবে, কিন্তু সামনের রাস্তাটি ছিল জম্বি দিয়ে ভরা। আর অন্য রাস্তায় ছিল ডেপুটি মেয়রের লোকেরা। মায়া এবং মেয়রকে ধরার জন্য ডেপুটি লিডার তার পুরো টিম রেডি করে রেখেছিল। তো মায়া এখানে রাস্তায় থাকা জম্বিগুলোকে দেখে অনেক দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ এতগুলো জম্বি পেরিয়ে তারা সামনে কিভাবে যাবে। তখন একটি মৃত বিড়াল দেখে রিয়নের মাথায় একটি আইডিয়া চলে আসে। সে সেই বিড়ালটিকে নিয়ে জম্বিগুলোর সামনে যেতে থাকে। এতে করে দেখা যায় বিড়ালের পচা গন্ধে জম্বিগুলো তখন কনফিউজড হয়ে অন্যদিকে সরে যাচ্ছিল। কিন্তু হঠাৎ করে একটি জম্বির সাথে ধাক্কা লেগে বিড়ালটি রিয়নের হাত থেকে পড়ে যায়। অন্যদিকে দেখা যায় ইলমা এবং আদিকে কিছু জম্বি তাড়া করে বেড়াচ্ছে। তাদের সঙ্গে সেই বাড়ির মেয়েটি ছিল, যার সাথে কিছুক্ষণ আগে তাদের দুজনের পরিচয় হয়েছিল। আসলে সেই মেয়েটি তাদের দুজনের জন্য একটি ট্রাক্টর নিয়ে সেখানে চলে এসেছিল। এটা দেখে ইলমা এবং আদি অনেক খুশি হয়ে যায়। এরপর মেয়েটি দ্রুত তাদেরকে সেখানে উঠিয়ে নেয়। সেখানে আরও কিছু মানুষ ছিল। এরপর তারা দ্রুত সেই টানেল পেরিয়ে ব্রিজের কাছাকাছি চলে আসে। আর সেখানে গিয়ে ফাইনালি আদি তার বোনকে দেখতে পায়। তারা দুজন তখন অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়ে দুজন দুজনকে জড়িয়ে ধরে। মেয়র তখন দেখতে পায় তাদের সাথে তার সেই বডিগার্ডও রয়েছে, যে কিনা কিছুক্ষণ আগে নিজের জীবনের বিনিময়ে তাদেরকে বাঁচানোর চেষ্টা করেছিল। আর মেয়র তার বডিগার্ডকে পুরোপুরি সুস্থ থাকতে দেখে সে প্রচণ্ড খুশি হয়ে যায়। সবাই মিলে তখন জম্বিগুলোকে পার করে সেখান থেকে সামনে যাওয়ার প্ল্যান করতে থাকে। আদি তখন সবাইকে বলে যে জম্বিরা বৃষ্টির পানিতে খুবই ভয় পেয়ে যায়। এই বিষয়টি সে সার্ভাইভ করতে করতে বুঝতে পেরেছিল, কিন্তু এই শুকনো মৌসুমে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না। তবে তাদের অঞ্চলে এমন কিছু লোক ছিল যারা কিনা জাদুবিদ্যা ব্যবহার করে বৃষ্টি নামাতে পারত। তাই সবাই মিলে তখন এভাবেই বৃষ্টি নামানোর জন্য প্ল্যান করে ফেলে। এবার ইলমা এবং আদি ডিসাইড করে যে তারা গ্রামের মধ্য থেকে এমন কাউকে খুঁজে বের করবে যে জাদুবিদ্যার ব্যাপারে জানে, কিন্তু তাদের হাতে সময় ছিল মাত্র 1 ঘন্টা। এর মধ্যে তারা যদি এসবের সমাধান করতে না পারে তবে তাদেরকে হয় জম্বিদের হাতে প্রাণ হারাতে হবে, আর না হয় ডেপুটি মেয়রের কাছে আত্মসমর্পণ করতে হবে। এদিকে দেখা যায় ডেপুটি মেয়র সবাইকে লাল কাপড় দিয়ে জম্বিগুলোর সঙ্গে লড়াই করার জন্য সাহস দিচ্ছিল। কিন্তু মজার বিষয় হলো মনে মনে তার নিজেরই প্ল্যান ছিল সেখান থেকে পালিয়ে যাওয়ার, কিন্তু শহর থেকে বাহিরে যাওয়ার যে একমাত্র ব্রিজ ছিল
সেটা আগে থেকেই সেনেটারি নিজের আন্ডারে নিয়ে নিয়েছিল। এমনকি সেখানে তারা বোমও সেট করে রেখেছিল, যেন ডেপুটি মেয়র সেখানে এলেই বোম ব্লাস্ট হয়ে যায়। এদিকে ডেপুটি মেয়রের গ্রুপ ছাড়া বাসে উঠতে দেখে কমান্ডারের কিছুটা সন্দেহ হচ্ছিল, কিন্তু সে চুপচাপ ডেপুটি মেয়রের সঙ্গে বাসে উঠে পড়ে। অন্যদিকে সমস্ত লোকজন ডেপুটি মেয়রের পরামর্শে লাল কাপড় দিয়ে জম্বিদের সাথে লড়াই করার জন্য বেরিয়ে পড়ে, কারণ ডেপুটি মেয়র তাদেরকে এটাই দেখিয়েছিল। এবার দেখা যায় কিছু মানুষ রাস্তায় ডেপুটি মেয়রের গাড়ির সামনে এসে পড়ে। সে তখন দ্রুত সেখান থেকে পালানোর জন্য ড্রাইভারকে ওই মানুষগুলোকে ধাক্কা দিয়ে মেরে ফেলতে বলে। এটি দেখে কমান্ডার আরও বেশি কনফিউজড হয়ে যায়। অন্যদিকে ইলমা এবং আদি রেইনমেকার অর্থাৎ যে জাদুবিদ্যা জানে তাকে খোঁজার জন্য একটি গ্রামে পৌঁছে যায়। আর এখানে আমরা জানতে পারি যে আদি আসলে ইলমাকে পছন্দ করতে শুরু করেছিল, আর সে এখানে তার ফিলিংসের কথা ইলমাকে জানাতে চায়। কিন্তু ইলমা এটা বুঝতে পেরে কথার টপিক চেঞ্জ করে ফেলে, আর তারা আবারও রেইনমেকার খোঁজার দিকে ফোকাস করে। এবার কিছুক্ষণ পর তারা সেই বাড়িতে পৌঁছে যায় যেখানে রেইনমেকার বসবাস করত। কিন্তু সেখানে গিয়ে তারা জানতে পারে যে সেই বয়স্ক মহিলা আগেই মারা গিয়েছে, কিন্তু এখন এই বাড়িতে যে থাকে ওই মহিলার কাছ থেকে বৃষ্টি নামানোর জাদুবিদ্যা শিখে নিয়েছিল। এবার সে সমস্ত প্রয়োজনীয় যন্ত্রপাতি নিয়ে বৃষ্টি নামানোর চেষ্টা করতে থাকে, কিন্তু প্রায় অনেক সময় পার হয়ে যায়। তবে এখানে বৃষ্টি নামার কোনো সম্ভাবনাও দেখতে পাওয়া যায় না। মেয়র তখন খুব হতাশ হয়ে পড়ে। মায়া তখন কিছুক্ষণ সবাইকে ধৈর্য ধরতে বলে, কিন্তু মেয়র মায়ের কোনো কথা না শুনে সেখানে থাকা কিছু লোকজন নিয়ে নিজেরাই জঙ্গলের দিকে যেতে শুরু করে। এদিকে শহরের মানুষগুলো সবাই রাস্তায় লাল কাপড় নিয়ে বেরিয়ে পড়েছিল। আসলে ডেপুটি মেয়র এটাই চাইছিল যে শহরের মানুষদের দিকে যখন জম্বিরা ফোকাস করবে ঠিক সেই সুযোগে ডেপুটি মেয়র পালিয়ে যাবে। তবে এখানে জম্বিরা যখন শহরের মানুষদের উপর আক্রমণ করতে আসে তখন তারা সবাই বুঝে যায় যে ডেপুটি মেয়র মূলত তাদেরকে বোকা বানিয়েছে। জম্বিরা আসলে লাল কাপড় দেখলে একটুও ভয় পায় না। উল্টো এখানে দেখা যায় জম্বিরাও সেই মানুষগুলোর উপর আক্রমণ করে তাদেরকেও জম্বি বানিয়ে দেয়। এদিকে দেখা যায় কিছু জম্বি আদি এবং ইলমার দিকে ছুটে যায়। রেইনমেকার তখন তাদের পেছনেই জাদুবিদ্যা করছিল। আর অনেকক্ষণ জাদুবিদ্যা করতে করতে দেখা যায় কিছু মুহূর্তের মধ্যেই সেখানে বৃষ্টি শুরু হয়ে যায়। বৃষ্টির পানিতে সমস্ত জম্বিগুলো সেখানেই দাঁড়িয়ে পড়ে। এতে শহরের মানুষগুলো কিছুটা স্বস্তি বোধ করছিল। ইলমা এবং আদি তখন প্রচণ্ড খুশি হয়ে রেইনমেকারকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায়। এমন সময় দেখা যায় কিছু সাধারণ মানুষ ডেপুটি মেয়রের গাড়ি ঘিরে ধরেছে এবং তাকে ফ্রড বলে সেখানে আন্দোলন শুরু করেছে। এটা দেখে ডেপুটি মেয়র তার বডিগার্ডকে সাধারণ মানুষের উপর গুলি চালানোর জন্য বলে, কিন্তু কমান্ডার তখন অন্য ইন্সপেক্টরদেরকে নিয়ে ডেপুটি মেয়রের দিকেই বন্দুক তাক করে। এটা দেখে মেয়রের বডিগার্ড সাথে সাথে কমান্ডারকে শুট করে মেরে ফেলে। এতে অন্যান্য ইন্সপেক্টররা প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং ডেপুটি মেয়র তাদেরকে থ্রেড দিয়ে চুপ করে বসিয়ে রাখে। অন্যদিকে মেয়রের গ্রুপ ব্রিজের কাছাকাছি পৌঁছে দেখতে পায় যে অনেকগুলো সোলজার অলরেডি ব্রিজটিকে ঘিরে রেখেছে। মেয়র তখন ভাবতে থাকে যে এই সিচুয়েশনে তারা কিভাবে ব্রিজে পৌঁছাবে। এমন সময় সোলজারগুলো জঙ্গলের ভেতরে ধোঁয়া দেখতে পায়। তখন তারা বুঝতে পারে সেখানে মেয়র রয়েছে। এজন্য একজন সোলজার মেয়রকে খুঁজতে দৌড়ে সেখানে চলে যায় এবং সেখানে গিয়ে তারা দেখতে পায় যে আগুনের সামনে একটি মেয়ে দাঁড়িয়ে রয়েছে। সে যখনই সেই মেয়েটিকে ধরতে যায় তখনই সেখানে মেয়রের বডিগার্ড এসে তাকে ধরে ফেলে। কিছুক্ষণ পর ক্যাপ্টেন আরও কিছু সোলজারকে সেখানে পাঠায় এবং তাদেরকেও মেয়রের লোকজন আটকে ফেলে। মূলত এই সবকিছু মেয়রের প্ল্যান মতোই হয়েছিল। একে একে তারা সমস্ত সোলজারকেই ধরে ফেলেছিল এবং ব্রিজে শুধুমাত্র সোলজারদের ক্যাপ্টেনই থেকে যায়। এদিকে আদি আর ইলমা গ্রাম থেকে বের হওয়ার সময় আবারও জনকে দেখতে পায়। তাকে দেখে ইলমা আবারও ভীষণ রেগে যায়। তার মায়ের মৃত্যুর প্রতিশোধের আগুন যেন তার ভেতরে জ্বলতে শুরু করে। এমন সময় তাদের পেছনে আরও কিছু জম্বি দৌড়ে আসতে থাকে, কিন্তু ইলমার সেদিকে কোনো লক্ষ্যই ছিল না। জনকে মারার জন্য সে সামনের দিকে এগিয়ে যায়। জন তখন ইলমার উপর ঝাঁপিয়ে পড়ে। আদি তখন অন্য জম্বিদের সাথে ফাইট করছিল। অনেক সময় ফাইট করার পর ফাইনালি ইলমা তলোয়ার দিয়ে জনকে মেরে ফেলে এবং তার মায়ের মৃত্যুর প্রতিশোধ নেয়। অন্যদিকে মেয়র তার গ্রুপ নিয়ে সেই ব্রিজের কাছে পৌঁছে যায়। ক্যাপ্টেন সোলজার তাদেরকে দেখে আটকানোর চেষ্টা করে, কিন্তু ব্রিজে থাকা ক্যাপ্টেন তাদেরকে থামানোর চেষ্টা করে। ফলে মেয়র তখন তাকে শুট করে দেয়, তবে গুলিটি তার পায়ে গিয়ে লাগায় সে মারা যায় না। ফলে ক্যাপ্টেন তখন বোমের রিমোটটি বের করে ব্রিজটি উড়িয়ে দেওয়ার থ্রেট দেয়, কিন্তু রিয়ন তখন তাকে বুঝিয়ে বলে যে এতে তাদের কারোই কোনো লাভ নেই, কারণ ডেপুটি মেয়র নিজেই সবাইকে ধোঁকা দিচ্ছে। একথা শুনে লোকটি রিমোট পানিতে ফেলে দেয়। এটা দেখে সবাই কিছুটা স্বস্তি পায়, কিন্তু ঠিক তখনই ডেপুটি মেয়র পুরো আর্মি সোলজার নিয়ে সেখানে পৌঁছে যায়। পরিস্থিতি খারাপ দেখে মেয়র তখন তার গ্রুপের সবাইকে হাতিয়ার ফেলে দেওয়ার জন্য অর্ডার দেয়। সবাই তখন তার কথা মতো বন্দুকগুলো নিচে রাখে। ডেপুটি মেয়র তখন মেয়রের সাথে রিয়েক্ট করে বডিগার্ডকে নির্দেশ দেয় যাতে করে তারা মেয়রকে শুট করে দেয়। এবার ডেপুটি মেয়রের বডিগার্ড যখনই মেয়রের দিকে বন্দুক নিয়ে এগিয়ে যায়
ঠিক তখনই তারা পেছন থেকে বাইকের হর্ন শুনতে পায়। আসলে ইলমা এবং আদি একটি বাইক নিয়ে সেখানে চলে এসেছিল, কিন্তু তাদের পেছনে অনেকগুলো জম্বি তাদেরকে ধাওয়া করছিল। এটা দেখে ডেপুটি মেয়র ভয় পেয়ে তার লোকদেরকে জম্বিগুলোকে শুট করার জন্য অর্ডার করে এবং সে নিজে ব্রিজ পার হওয়ার জন্য দৌড়তে শুরু করে। মেয়র তখন মায়াকে বলে ডেপুটি মেয়রকে ফলো করার জন্য, যে ডেপুটি মেয়র যে কোনো সময় ব্রিজটিকে ব্লাস্ট করে দেওয়ার ট্রাই করতে পারে। এবার মেয়র সেখানে অন্যদেরকে বাঁচানোর জন্য জম্বিগুলোর সাথে ফাইট করতে শুরু করে। ইলমা এবং আদিও তার সঙ্গেই ছিল, কিন্তু জম্বিদের সংখ্যা এখানে বেড়েই চলছিল। কিছুক্ষণ পর রিয়ন এসে তাদের দুজনকে সেখান থেকে নিয়ে যায়। একসময় মেয়রের বডিগার্ড মেয়রকেও সেখান থেকে সরিয়ে দিয়ে একাই জম্বিগুলোকে শুট করতে শুরু করে, কিন্তু কিছুক্ষণ পরই তার বন্দুকের গুলি শেষ হয়ে যায়। তখন অনেকগুলো জম্বি এসে তাকে ঘিরে ধরে। সে বুঝতে পারে যে এখন আর তার বাঁচার কোনো রাস্তা নেই। চোখের পলকে অনেকগুলো জম্বি একসাথে তার উপর ঝাঁপিয়ে পড়ে আর সঙ্গে সঙ্গেই তাকে মেরে ফেলে। এদিকে ডেপুটি মেয়র দৌড়ে ব্রিজের শেষের দিকে চলে আসে। তখন সে সেই ক্যাপ্টেন সোলজারকে দেখতে পায় এবং সে তাকে ব্রিজটি উড়িয়ে দেওয়ার জন্য বলে, কিন্তু ক্যাপ্টেন এটা কোনোভাবেই করতে চায় না, কারণ সে চাইছিল সবাই ভালো মতো ব্রিজটি পার হয়ে যাক। আসলে সেও তো এখন তার আসল রূপ সম্পর্কে জানতে পেরেছিল, তাই সে তার কথায় রাজি না হয়। ডেপুটি মেয়রের বডিগার্ড তখন তাকে শুট করে মেরে ফেলে এবং ডেপুটি মেয়র তখন ক্যাপ্টেনের পকেট থেকে আরও একটি রিমোট বের করে নেয়। মেয়র সহ সকলেই তখন চিৎকার করে ডেপুটি মেয়রকে এই কাজটি না করার জন্য অনুরোধ করছিল, কিন্তু সে কারো কথা না শুনেই বাটনে ক্লিক করে দেয়। আর মুহূর্তের মধ্যেই বোমটি ব্লাস্ট হয়ে ব্রিজটি ভেঙে পুরো দুভাগ হয়ে যায়। তবে ব্রিজটি ভাঙতে ভাঙতেই সবাই ব্রিজটির এই পারে আসার জন্য দৌড়চ্ছিল। তবে ব্রিজটি ভাঙার সাথে সাথে তারা মুখ থুবড়ে পড়ে যায়। আর কিছুক্ষণ পর মায়া চোখ খুলে আশেপাশে তাকায় এবং একটি স্বস্তির হাসি দেয়, কারণ সে দেখতে পায় তার সবাই সেফলি ব্রিজের এই পারে পৌঁছতে পেরেছে এবং জম্বিগুলো সব ওই পারেই রয়ে গিয়েছে। এমন সময় সোলজারের একটি গ্রুপ সেখানে চলে আসে। ডেপুটি মেয়র তাদেরকে দেখে খুব খুশি হয়ে যায় এবং মেয়র আর তার গ্রুপকে অ্যারেস্ট করার জন্য বলতে থাকে, কিন্তু সোলজাররা তখন উল্টো ডেপুটি মেয়র এবং তার বডিগার্ডকে অ্যারেস্ট করে ফেলে, কারণ এই সোলজারদের হেডে ছিল মেয়রের সেই কর্নেল বন্ধু, যার জন্যই মেয়র তার গ্রুপ নিয়েই ব্রিজে এসেছিল। এই ঘটনার পর দেখতে দেখতে প্রায় বেশ কিছুদিন সময় পার হয়ে যায়। এখন শহরের পরিস্থিতি অনেকটাই ঠিক হয়ে গিয়েছে। পুলিশেরা সাকসেসফুলি ডেপুটি মেয়রকে অ্যারেস্ট করেছে এবং মায়াসহ সকল সার্ভাইভ করা মানুষগুলোকে সুরক্ষিত একটি ক্যাম্পে রাখা হয়েছে। এমন সময় তারা টিভিতে একটি নিউজ দেখতে পায়, যেখানে দেখা যায় যে মেয়রকে আবারও সম্মানের সাথে তার ক্ষমতা ফিরিয়ে দেওয়া হচ্ছে এবং সে যেভাবে শেষ সময়ে এসে নিজের জীবনে ঝুঁকি নিয়ে মানুষকে বাঁচাতে চেয়েছিল, আর সে যেভাবে সাহস করে জম্বিদের সাথে ফাইট করেছিল, সেটার জন্য চারিদিকে এখন তার প্রশংসা চলছিল। সবাই এখন তাকে অনেক বেশি সম্মান দিচ্ছিল। মায়া, আদি, ইলমা এবং রিয়ন একসঙ্গে দাঁড়িয়ে টিভিতে এই নিউজটি দেখছিল, আর মেয়রের প্রতি এখন তাদের কোনো রাগ ছিল না। অতীতে মেয়র যে ইলিগেল কাজগুলো করেছিল সেই শাস্তি সে ভোগ করেছে। সে তার একমাত্র ছেলেকে হারিয়েছে, আর সে শেষ পর্যন্ত তার পাপের প্রায়শ্চিত্তও করেছে। তাই মেয়র এখন তার প্রাপ্য সম্মান ফিরে পাওয়ায় তারও বেশ খুশি হয়। কিন্তু কিছুক্ষণ পরেই হাসতে হাসতে আদি ইলমাকে সেখান থেকে নিয়ে কিছুটা দূরে চলে যায়, আর এটা দেখে মায়া এবং রিয়ন একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসতে শুরু করে। আর এই সুন্দর দৃশ্য দেখে আমরা বুঝতে পারি যে আদি এবং ইলমা একে অপরের সাথে এখন রিলেশনশিপে রয়েছে। এদিকে মায়া এবং রিয়নও এখন একে অপরকে পছন্দ করতে শুরু করেছে। আর এমনই একটি সুন্দর এন্ডিংয়ের মাধ্যমে গল্পটি এখানেই শেষ হয়ে যায়।